দাদা, দুটো পয়সা দান করুন না। এই ভিখারিকে দুটো পয়সা দান করুন দাদা। ধুর বাবা, রাস্তাঘাটে এই ফকির ভিখারিদের জন্য চলাচল করাই মুশকিল। হুটহাট করে গাড়ির সামনে এসে পড়ে, চাপা পড়লে তো সেই আমাদেরই দোষ। এই যে নাও পয়সা, যত সব ঝামেলা। ও দিদি, দিদি, দুটো পয়সা দাও নে গো। সারাদিন কিচ্ছুটি খাইনি, দাও নে গো দিদি। এই যে রাস্তায় বেরোতে না বেরোতে হাজির। দু পয়সা যা রোজগার করি এদের দিতেই তা শেষ হয়ে যায়। এই যাও তো বাবু যাও, কোনো পয়সা করে দিতে পারবো নে। দিদি, এভাবে কেন বলছেন? আমরা তো ভিখারি, আপনাদের দয়াই চলি আমরা। দিন নে দুটো পয়সা, আপনার মঙ্গল হবে। ইস, কি আমার মঙ্গল হবে রে? মঙ্গল হবে না ছাই, শেষমেশ তোদের ভিক্ষে দিতেই হবে। যত সব, দূর হ বলছি, দূর হ। বউ, থালায় তো মাত্র 2 পয়সা উঠেছে। আজ বুঝি না খেয়েই থাকতে হবে গো। ওগো, তোমার বুঝি খুব খিদে পেয়েছে তাই নি গো? মুখখানা একেবারে শুকিয়ে কাঠ পোড়া হয়ে গেছে। দাঁড়াও, আমি দেখছি কোনো খাবারের ব্যবস্থা করতে পাই কি নে। দাদা, ও দাদা, এই পয়সা দিয়ে কিছু খাবার দিন তো। হ্যাঁ, 2 পয়সা? আজকাল 2 পয়সার খাবার আছে নাকি? হ্যাঁ, দাদা, আমরা তো ভিখারি, 2 পয়সা ছাড়া আমাদের কপালে কিছুটি জোটে নে। দিন না কিছু খাবার, সারাদিন থেকে আমি আর আমার স্বামী না খেয়ে আছি। দয়া করুন দাদা। না, এদের নিয়ে আর পারি না। শেষরার মতো 2 পয়সা নিয়ে দাঁড়িয়ে থাকে। এই নাও বাসি রুটি। 2 পয়সা দিয়ে কেউ বাসি রুটিও দিত না, আমি জন্য দিলাম। চটপট নিয়ে বিদায় হও তো বাপু। বউ, রুটিটা থেকে তো পচা গন্ধ বেরোচ্ছে। এটা খেলে তো আমাদের পেটে অসুখ করবে। বালাই ষাট, আমাদের মতো ভিখারির আবার কি অসুখ করবে গো? লোয়া খেলেও আমাদের পেটে হজম হবে। এটা তো সামান্য একটা বাসি রুটি, খেয়ে নাও গো, খেয়ে নাও। এটা যে আমাদের কপালে জুটেছে এটাই বেশি। বউ, রাত যে ঘনিয়ে আসছে, এরপর শীত আরো বাড়বে। আজ রাতে থাকবো কোথায় বউ? কেন প্রতিদিন যেভাবে থাকি, এই খোলা আকাশটাই যে আমাদের বিশাল চাঁদ। ওগো, এইভাবে আর কতদিন খোলা আকাশের নিচে কাটাবো? দেখো, আমি এক এমনই হতভাগা স্বামী যে আমার বউকে একটা ঘর দিতে পারলাম না। এই শীতে সবাই তাদের ঘরে আরামায়েশে ঘুমাচ্ছে, আর দেখো, একমাত্র তুমি আমার মতো পঙ্গুর সাথে কনকনে শীতের রাতে কষ্টে কাটাচ্ছ। ওগো, তুমি এভাবে কেন বলছো গো? আমরা তো আর এমনিতে ভিখারি হইনি। সেই যে একদিন রোড অ্যাক্সিডেন্ট হলো, তারপর তো চিকিৎসা পাতির খরচের জন্য জমা জমি ঘর বাড়ি সব বিক্রি করে আজ আমরা পথে পথে ঘুরছি আর পথের ভিখারি হয়েছি। তবুও যে বিধাতার আশীর্বাদে আমাদের দুজনের প্রাণ বেঁচে গেছে, আমরা যে একসাথে বেঁচে আছি এটাই তো অনেক গো। বেঁচে আর কি লাভ হলো বলো বউ? সেই মরার মতোই বাঁচলাম। আমি পঙ্গু হয়ে গেলাম, আর তুমি এক চোখ হারিয়ে কানা হলে। আমাদের যে আর কেউ কাজ দিতে চায় না। জানি না এভাবে আর কতদিন বাঁচবো। ওগো, তুমি এত ভেবো নে গো। বিধাতা যদি এভাবে আমাদের জীবন লিখে দিয়েছেন তাহলে তাই হবে। আমরা দুজন এভাবে খোলা আকাশের নিচে দিন কাটিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব গো। ও দিদি, দিদি, কিছু পয়সা দিন নে গো। এই শত সর সর সামনে থেকে, ভেজাল করিস নে তো, এখন আমার কোনো সময় নেই। ও দিদি, দাও নি দুটো পয়সা, আর সকাল থেকে একটা পয়সা পাইনি। দাও না দিদি, দয়া করো, দয়া করে দুটো পয়সা দাও গো। এই কানা ল্যাংড়ার দল, কাজ করে খেতে পারিস নে? অন্যের টাকা পয়সার প্রতি এত লোভ কেন রে তোদের? যা ভাগ এখান থেকে, ভাগ বলছি। এদের জন্য রাস্তায় আসাই যায়নি, যত সব দান্দাবাজের দল।
শেফা শিয়ালিনী তার পঙ্গু স্বামীকে নিয়ে পথে পথে ঘুরতে থাকে, কিন্তু সবাই তাদের অবহেলা করে, কেউই তাদের সাহায্য করতে চায় না। ওগো, কাল তো তবু দুটো পয়সা দিয়ে একটা বাসি রুটি কপালে জুটেছিল, আর আজ তো কিছুই জুটলো নে। কি আর করার বউ, না খেয়েই থাকতে হবে। ওই তো একটা ডাস্টবিন, যাই গিয়ে দেখি ওখানে কোনো পরিত্যক্ত খাবার পাই কিনে। আরে আরে, এখানে বাচ্চা কাচ্চা কোথায়? এই পুটলি থেকে তো আওয়াজটা আসছে। আরে কি সুন্দর ফুটফুটে দুটি বাঘের ছানা, কিন্তু ওদের মা কোথায়? ওগো, তুমি বাঘের ছানা দুটোকে কোথায় পেলে? ওই যে ডাস্টবিনের পেছনে পড়ে কাঁদছিল, তাই নিয়ে এলুম গো। বাচ্চার মা বাবাকে তো দেখলুম নে। বলছি বউ, বাচ্চা দুটোকে যেখানে পেয়েছো সেখানেই রেখে দাও। এমনি আমরা দুজনেই খেতে পাই না, উপরে ছাদ নেই, ওরা আমাদের কাছে থাকলে কষ্ট পাবে। তার চেয়ে ভালো ওখানেই রেখে দাও, অন্য কেউ হয়তো পেয়ে যাবে। কি বলছো তুমি? আশেপাশে তো কেউ নেই, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। ওরা এখানে থাকলে যদি কোনো হিংস্র পশুর আক্রমণে পড়ে তখন? ওরা তো নিষ্পাপ। ওগো, বলছি কি, বাচ্চা দুটো থাক না আমাদের কাছে। গত অ্যাক্সিডেন্টে তো আমাদের মেয়েটাকে হারিয়েছি। এই দুই বাঘের ছানা না হয় আমাদের সন্তানের জায়গায় বড় হবে। বুঝেছি, মায়ের মন তোমার, তাই এত আকুল হয়েছো। কিন্তু বউ, আমরা না হয় শীতে রাত কাটাতে পারবো, কিন্তু এই বাচ্চা দুটো পারবে না। ওদের জন্য একটা ঘর লাগবে বউ, সেই ঘর কোথায় পাবো? ওগো, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনে। ওই তো একটা ছেঁড়া পলিথিন দেখতে পাচ্ছি, দেখি পলিথিনটা কোনো কাজে লাগাতে পারি কিনে। বউ, ওদের মনে হয় খিদে পেয়েছে। দেখলে তো, তোমায় বললাম যে ওরা কষ্ট পাবে। কষ্ট পেলে ওরা এখন নিরাপদে আছে, কাল ঠিক ওদের খাবারের ব্যবস্থা করব। কাঁদিনি সোনারা কাঁদিনি, এই তো তোদের মা। কাঁদিনি সোনা কাঁদিনি। এই যা, এত কষ্ট করে পলিথিনের ছাউনিটা বানালে, গেল তো ভেঙে। এবার এবার কি হবে গো? এই শীতে বাচ্চা দুটো থাকবে কি করে? ওগো, সেদিন পিচকে দাদার হোটেলে বারান্দা দেখেছিলুম। চলো ওখানটায় যাই, আজ রাতটা কোনো রকমে কাটিয়ে দেই, কাল কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই এই, তোদের তো সাহস কম নয়, তোরা আমাকে না জানিয়ে আমার হোটেলের বারান্দায় আশ্রয় নিয়েছিস। আসলে দাদা, আমাদের তো ঘর নেই, তাই আর কি। ঘর নেই তো রাস্তায় থাকবি, গাছতলায় থাকবি, পুকুর ঘাটে থাকবি, এখানে কি? হ্যাঁ, বুঝেছি, চুরি করার মতলব, তাই না? তোদের মতো ভিখারিদের আমার চেনা আছে। এই যা যা, দূর হ, আর কোনোদিন যেন আমার হোটেলের ধারের কাছেও না দেখি, এই বলে দিলাম। যা, চলে যা বলছি। ও হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো সবগুলো দুধের বোতল পৌঁছে দেব। হ্যাঁ হ্যাঁ। পানু দাদার কাছে দুধ চাইলে তো দিবে নে, এদিকে আমার কাছে তো কোনো পয়সা করিও নেই। মেয়ে দুটো কাল থেকে কাঁদছে আর কাঁদছে। না, আমি বরং একটা দুধের বোতল চুরি করে নেই, মেয়ে দুটোর প্রাণ তো বাঁচাতে হবে। কাঁদিস না মারে, তোরা কাঁদিস না। কেন যে তোরা আমাদের মতো ভিখারির কোলে আসলি? দেখ, তোদের না দিতে পারছি মাথার ছাদ, আর না দিতে পারছি পেটের খাবার, এসে শেষ থেকে কেঁদেই চলছিস। আর কান্না নয়, এই যে আমি তোদের জন্য দুধ এনেছি রে। বউ, তুমি দুধ কেনার টাকা কোথায় পেলে? ভিখারিদের আবার দুধ কেনার জো আছে নাকি? আমি চুরি করে এনেছি গো। মেয়ে দুটো যে বড় ক্ষুধার্ত। আয় মা, খাবি তোরা? ওগো শোনো,
কেমন? দেখে রেখো কিন্তু। কি গো বউ, এতগুলো কলা পাতা কোথায় পেলে তুমি? ওই পশ্চিমের রাস্তার ধারের কলা বাগান থেকে আনলুম। ভাবছি এগুলো দিয়ে একটা ঘর বানাবো। আর এই নাও, বিক্রি করে কিছু পান্তা ভাত এনেছি, তুমি খেয়ে নাও দেখিনি। যাক তবে বউ, এবারে এই কলা পাতার ঘরে যেন শীতকালটা কাটাতে পারি, আর কষ্ট হচ্ছে না। কি খাবো কি খাবো, আমার যে ভীষণ খিদে পেয়েছে। ওই যে কলা পাতার স্তূপ দেখছি, যাই কলা পাতাগুলো খেয়ে আজকের মতো পেটটা চালিয়ে নেই। হাম্বা হাম্বা। এই গরু, গরু, থাম থাম থাম। আমাদের কষ্ট করে তোলা ঘরটা এইভাবে খাস নে। দাঁড়া, থাম থাম। বউ, তোমার লাগেনি তো? উঠো উঠো বউ, উঠো। ওগো, এবার কি হবে? এত কষ্ট করে ঘরটা বানালো, শয়তান গরু এসে তা খেয়ে নিল। কি আর হবে বউ, আমাদের মতো ভিখারির মাথায় ছাদ থাকতে নেই, এই খোলা আকাশের নিচেই থাকতে হবে গো। ও দাদা, 2 টাকা দিন না। ও দিদি, 2 টাকা দিন না। এভাবে মুখ ফিরিয়ে নিবেন না দিদি, দয়া করুন। মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে কিছু দিয়ে যান, দয়া করুন। ইয়েস, বাঁশবাগানের চারপাশে কত নোংরা পড়ে আছে। আমি বরং একটা কাজ করি, পাতা আর নোংরা আবর্জনাগুলো কুড়িয়ে নিয়ে যাই। এগুলো রাতে জ্বালিয়ে গরম তাপ নেওয়া যাবে, আর এইদিকে বাঁশতলাটাও পরিষ্কার হবে। না জানি কার বাঁশবাগানেরটা পরিষ্কারও করে না বাপু। কে তুমি বাপু? এত সহজ মানে এই বাসতলা পরিষ্কার করে দিলে? কে কে- কে- কে এখানে কে কথা বলে? আমি গো আমি, এই যে বাসতলার বাস কথা বলছি। বাস কথা বলে? বাপের জন্মেও তো শুনিনি যে কোনোদিনও বাস কথা বলতে পারি। তা শুনুনি বটে, তবে আমি সবার সাথে কথা বলি নে। তোমাকে দেখে ভালো লাগলো। জানো, এই বাসতলার মালিক কোনোদিনও বাসতলা পরিষ্কার করেনি, শুধু যখন তার বাসের প্রয়োজন চটপট বাস কেটে নিয়ে যায়। এদিকে ময়লার কারণে যে আমাদের গোড়ায় পচন ধরে, এটা মনেই করেনি। অথচ দেখো, তুমি নিঃস্বার্থভাবে ময়লাগুলো পরিষ্কার করলে। সত্যি গো, তুমি অনেক ভালো। তোমাকে অনেক ধন্যবাদ গো। না না, এই সামান্য কাজের জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে নে। আচ্ছা যাই, থাকো। আমাকে আবার ঘরের ব্যবস্থা করতে হবে, নইলে রাতে আবার কষ্ট করতে হবে। তোমার বুঝি ঘর নেই? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এখানে থেকে কিছু বাঁশ নিয়ে যাও। না না, তোমার মালিক বুঝতে পারলে আবার অনেক বকবে। আরে না না, বুঝবে নে, এখানে তো অনেক বাঁশ আছে, তুমি নিয়ে যাও। আর না করো নে, কেউ কিছু বুঝবে নে। তোমাকে অনেক ধন্যবাদ গো, আসি তবে। আর হ্যাঁ, আমি রোজ এসে বাসতলার চারপাশ পরিষ্কার করে দিয়ে যাব, কেমন? যাক বাবা, অবশেষে কাঠখড় পুড়িয়ে অনেক কষ্ট করে মাথার ছাদ শক্ত হলো। এবার আর ঘর হারানোর ভয় নেই, এবার শুধু পেট চালানোর চিন্তা। ওগো, পেট নিয়ে তুমি চিন্তা করো নে। আমি সারা জীবন ভিক্ষে করে তোমাকে আমার 2 মেয়েকে খাওয়াবো, আমার যতই কষ্ট হোক না কেন। বাবা রে, কত শখ করে তোকে বিয়ে দিলুম, তাও আবার একটা না, দুটো বিয়ে দিলুম। কিন্তু আজ পর্যন্ত তোর 2 বউয়ের 1 বউ আমাকে নাতি নাতনি দেখাতে পারলো নে। শোনো মা, আমি তো তোমার পছন্দ মতোই বিয়ে করেছি। সন্তান না হলে আমি কি করব বলো? চিকিৎসাপাতি তো আর কম করিনি। যাকগে, আমি কাজে বেরোলাম।
বড় বৌমা, ছোট বৌমা, কি গো শুনছো তোমরা? বড় বৌমা, ছোট বৌমা। এই তো মা, আমাকে ডাকছিলেন? তা তুমি একা এলে যে, আরেকজন কোথায়? বড় বৌমা। এই তো মা, আমি এসে গেছি। আমাকে ডাকছিলেন মা? এতক্ষণে আসার সময় হলো তোমার? মা, আপনার বড় বৌমা তো আপনাকে একদমই গুরুত্ব দেয়নি। সারাদিন তো কাজকর্ম না করে পড়ে পড়ে নাক ডেকে ঘুমায়, আরাম করে। করবেই তো, গরিব ঘরের মেয়ে বলে কথা। কোনোদিন কি এত সুখ পেয়েছে? ছোট, তুই থামবি? আসলে মা, কদিন থেকে শরীরটা আমার খুবই খারাপ। আজ আবার জ্বর এসেছে, তাই আসতে দেরি হলো মা। হয়েছে হয়েছে, এবার থামো তোমরা। আসল কথাখানা বলি, যে জন্য তোমাদেরকে ডেকেছি। তোমরা দুজন কি পাটের বিবি হয়ে সারা জীবন এ সংসারে থাকবে? আমাদের বংশধর কি আসবে নে? ছোট বৌমা, তুমি কবে সন্তান দিবে বলো? দেখুন মা, আমার অনেক কম বয়স। আপনারা আমার বাবাকে জোর করে ধরে আমাকে এবারে বউ করে এনেছেন। এত কম বয়সে আমি সন্তান নিতে পারবো না, আমার চেহারা নষ্ট হয়ে যাবে। ও, তাহলে তুমি সন্তান দিতে পারবে না? আচ্ছা ঠিক আছে। তা বলো বৌমা, তুমি কি করবে? সন্তান দিবে কিনে বলো। আমার ভিটেতে কি প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না? হ্যাঁ মা, আপনি কার কাছে কি চাচ্ছেন? ওই কালো গরিব হ্যাংলা বউয়ের কাছে সন্তান চাচ্ছেন? ওই কালো ভূতনির পেট থেকে তো কালো সন্তানের জন্ম হবে, আর সেই কালো সন্তান হবে অশুভ, যেটাই বংশের জন্য অকল্যাণ বয়ে আনবে। শোনো, আমি এত কথা শুনতে চাইনি। আগামী 2-3 মাসের মধ্যে তোমরা দুই বউ যদি আমার ঘরে সন্তানের মুখ না দেখাতে পারো, তাহলে আমি আমার ছেলের 3য় বিয়ে দিব। আর তার কাছে যে বংশধর আসবে, তাকে আমি আমার সমস্ত ভিটে মাটি ধন সম্পত্তি গহনা গাটি সব লিখে দিব। এটাই আমার শেষ কথা। হ্যাঁ মা, বলছিলাম যে আসলে অনেকদিন থেকে একটা কথা আপনাদের বলতে চাই, কিন্তু বলবো বলবো করে আর বলা হয়নি। আসলে মা, আমি গর্ভবতী হতে চলেছি। কি কি বলছো কি তুমি? দেখেছেন মা, দেখেছেন কেমন লোভী আপনার বড় বৌমা। যেই না শুনেছে ধন সম্পত্তির কথা, সেই নাটক শুরু করলো। এই মুখপুরি, একদম মিথ্যে কথা বলবি নে। মা, এই মুখপুরির কথা একদম বিশ্বাস করবেন নে, সব নাটকের। না মা, নাটক না, আমি সত্যি কথা বলছি, মা বিশ্বাস করুন। শোনো, তোমরা এখন যা ইচ্ছে করো, আমার দেখার সময় নেই। যেদিন সত্যি সত্যি মা হবে, সেদিন আমার মুখোমুখি হবে। আর যদি না পারো, তোমাদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দিব। কালি মুখপুরি, তুই যতই মা হয় নাটক কর, কোনো লাভ হবে নি। এই বংশের বংশধর আমার গর্ভে আসবে, এই সব কিছু আমার সন্তানই ভোগ করবে। হে বিধাতা, আমি কোনো মিথ্যে বলিনি। তুমি দেখো বিধাতা, আমার সন্তান যেন তার ন্যায্য অধিকার পায়। কি বড় বউ সত্যি সত্যি গর্ভবতী হলো নাকি? না না, ওর সন্তান হলে তো এসব কিছু হাতছাড়া হয়ে যাবে। মা না হতে পারি, মা হওয়ার অভিনয় তো করতে পারি। আরে, দুই বউ যে একসাথে গর্ভবতী হয়েছে। খোকা, দেখ দেখ, বিধাতা এবার মুখ তুলে তাকিয়েছে রে। কিন্তু মা, এটা কি করে সম্ভব? একসাথে দুইজন? আরে, এসব বাবা বাদ দে, তাড়াতাড়ি গিয়ে মিষ্টি কিনে আন। আমার বাড়িতে বংশধর আসবে। ছোট বৌমা, আমি খুব খুশি হয়েছি যে তুমি গর্ভবতী হয়েছো। শোনো ছোট বৌমা, আজ থেকে তুমি কোনো কাজ করবে না, শুধু বিশ্রাম নিবে আর ভালো ভালো খাবার খাবে, বুঝেছো? ঠিক আছে মা। মা শুধু ছোট বউকেই বললো, আমিও তো গর্ভবতী হয়েছি,
কই মা তো আমাকে বিশ্রাম নিতে বললো নে, ভালো ভালো খাবার খাওয়ার কথাও বললো নে। আরে এই যে বড় বৌমা শোনো, আজ থেকে তুমি বাড়ি সব কাজ করবে আর ছোট বৌমার দেখাশোনাও করবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মা। আহারে বড় বউয়ের মুখটা একদম দেখার মতো ছিল, কেমন মজা নিলাম বড় বউ। তুই সন্তান ধারণ করে যে সুখ পাবি নি, আমি সন্তান ধারণ না করে সেই সুখ পাবো, কারণ তুই তো কালো। শাশুড়ি মার স্বামী কেউই তো তোকে সহ্য করতে পারেনি। এই কি ঝাড়ু দিচ্ছিস? হ্যাঁ, ওই যে ওই দিকটাতে নোংরা পড়ে আছে। ছোট, তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? আমিও তো গর্ভবতী, এত কাটুনিয়া সহ্য হয়নি। আমি বারবার ঝাড়ু দিচ্ছি আর তুই বারবার নোংরা করে যাচ্ছিস। এই চুপ একদম। মা বলেছি না তোকে আমার ভাই ফরমাস খাটতে, তাই আমি যতবার নোংরা করব তুই ততবার পরিষ্কার করবি, বুঝেছিস? নে এবার কাজ কর। আর হ্যাঁ, আমার খাওয়ার দিকে নজর দিস না, নইলে আমার বাচ্চারা আবার হাগু ধরবে। যা যা কাজ কর। ছোট বউ, আমি তোমার জন্য ভিটামিন আয়রন জাতীয় ট্যাবলেট এনেছি। ডাক্তারের সাথে কথা বলে এগুলো খেলে সন্তান স্বাস্থ্যবান হবে আর রোগ মুক্ত হবে, বুঝেছো? নিয়মিত খাবে কিন্তু। ওগো, এই নাও তোমার চা। বলছি আমার জন্য ভিটামিন ওষুধ আনুনি গো? হ্যাঁ বলো চা। বড় বৌমা তোমার জন্য কেন আনতে যাবে? হ্যাঁ, তুমি তো সেই অশুভ কালো সন্তানের জন্ম দিবে, সে কি আর আমাদের যোগ্য বংশধর হতে পারবে? তাই তোমাকে ওসব ভিটামিন খাইয়ে টাকা নষ্ট করার কোনো মানে হয়নি। মা, আপনারা কিন্তু আমাকে অবহেলা করছেন। আরে কি আমার রূপবতী এসেছেন, তাকে কোলে নিয়ে নমনম করব। এই মুখপুরি শোন, আমার প্রথম ভুল হয়েছে তোর মতো কালীকে বিয়ে করা। মাইরি, আসলে তুই একটা লোভী। যেই দেখেছিস ছোট বউ মা হবে, তখনই ভাগ বসানোর জন্য নাটক শুরু করলি, তাই না? না, আমি একদম নাটক করছি নে। আমি সত্যি বলছি, এই বংশের বংশধর আমার গর্বেই আছে। শোন, তোর গর্বে যাই থাকুক, আমি তাকে কিছুতেই আমার বংশধর হিসেবে মেনে নেব না। মাইরি, আমার বংশের বংশধর হবে সুন্দর, শুভ শক্তির প্রতীক, আর সেই বংশধর দিবে আমার ছোট বউ, বুঝলে? হ্যাঁ গো হ্যাঁ, আমি দিব সেই উজ্জ্বল বংশধর, যার আলোতে এই বংশের প্রদীপ জ্বলজ্বল করে জ্বলবে আর সবকিছুর মালিক হবে। শুনলে তো বড় বৌমা, এবার যাও, ওই কালো মুখ কানা নিয়ে আর এখানে দাঁড়িয়ে দেখো নেই, ছোট বৌমার অকল্যাণ হতে পারে। মা, এত অপমান করলেন, একদিন ঠিক বুঝবেন মা, একদিন ঠিক বুঝবেন। বড় বউয়ের তো পেট বেরিয়েছে, এদিকে আমার তো স্বাভাবিক। না না, মা যদি বুঝে যায় যে আমি অভিনয় করছি, তাহলে সাংঘাতিক বিপদ হবে। আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। এবার একেবারে গর্ভবতী মহিলাদের মতোই লাগছে। কেউ বুঝতেই পারবে না যে আমি নকল গর্ভবতী সেজেছি। আমার একমাত্র লক্ষ্য হলো এসব সম্পত্তির মালিক হওয়া, আর বিশেষ করে ওই 7 নড়ি হাড়। আহা, কবে যে পাবো। ছি 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 ছি, ছোট বউ এত বড় মিথ্যাচার শুরু করেছে। সামান্য সম্পত্তির লোভে এত মিথ্যা নাটক করছে। না না, এটা মেনে নেওয়ার মতো নয়। আমাকে কিছু একটা করতে হবে। কি রে, তুই ওখানে কি করছিস? হ্যাঁ, দরজার আড়ালে দাঁড়িয়ে আমাকে মারার প্ল্যান করছিস নাকি? হ্যাঁ, না না, তোকে মেরে আমার কি লাভ? আর তোর মাঝে তো এই বংশের বংশধর বেড়ে উঠছে, তোকে তো বাঁচতে হবে রে। এই নে, দুধটুকু কে নে। আহ, পা দুটো ভীষণ ব্যথা করছে রে, একটু টিপে দে না। আহ, দিন দিন শরীরটা খারাপ হচ্ছে, একটু দে না রে। আচ্ছা ঠিক আছে, দুধটুকু কে শুয়ে পড়, আমি তোর পা টিপে দিচ্ছি।
ছোট বৌমা, আজ তো তোমার 7 মাস পূরণ হবে। আজ আমি তোমাকে একটা জিনিস উপহার দিব। কই রে বাবা মিচকে, এদিকে আন। ই মা, সাতনুরি হার। এই হার শুধু আমার জন্য, তাই না মা? হ্যাঁ ছোট বৌমা, এটা তো তোমারই প্রাপ্য। কারণ তোমার গর্বে যে আমাদের বংশধর বেড়ে উঠছে। মা, আমি কি দোষ করলুম? আপনি আমার সাথে এই অবিচার কেন করছেন মা? বংশধর যদি থেকে থাকে, সেটা আমার গর্বেই আছে। দেখেছো মা, দেখেছো? তুমি ছোট বউকে সাতনরি হার দিচ্ছ জন্য বড় বউয়ের লোভ হচ্ছে, তাই অমন করছে। না, আমি কোনো লোভ করিনি। এসব টাকা পয়সা গয়নাগাটি অর্থ সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই। আপনারা শুধু আমার গর্বের সন্তানকে বংশধর হিসেবে মর্যাদা দিবেন, এটাই আমার চাওয়া। দেখেছেন মা, কেমন উঠে পড়ে লেগেছে আমার পিছনে? আমার মনে হয় ও আসলে গর্ভবতী নয়, ও নাটক করছে। গরিব ঘরের মেয়ে তো, তাই এত অর্থ সম্পদের লোভে পড়েছে। অনেক হয়েছে ছোট বউ, তুই দিনের পর দিন এদের সবাইকে ঠকিয়েছিস। আমি আর এই মিথ্যাচার হতে দিব নে। আসলে মা, আপনার ছোট বউ গর্ভবতী নয়, ও নকল গর্ভবতী। টাকা পয়সার লোভে মিথ্যে নাটক করছে। না, মিথ্যে কথা। ওগো দেখো না, বড় বউ কেমন মিথ্যে কথা বলছে। মা বিশ্বাস করুন, আমি সত্যি গর্ভবতী। ওই সাতনরি হার আমার প্রাপ্য। দিন মা, আমাকে হারটা পরিয়ে দিন। মা, ছোট বউকে হারটা পরিয়ে দেওয়ার আগে নিজের চোখে আসল সত্যিটা দেখুন। হায় হায়, এসব কি ছোট বৌমা? তার মানে তুমি এতদিন আমাদের সাথে মিথ্যে নাটক করেছো? ছি ছোট বৌমা, ছি। মা, তার মানে বড় বউ সত্যি কথা বলেছে? ছোট বউ, তুমি যে প্রতারণা করেছো তার ক্ষমা নেই। যাও যাও, তুমি এখনই এ বাড়ি থেকে চলে যাও। তোমার মুখ দেখতে চাই না আমি, মাইদি। ওগো, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি সম্পত্তির লোভে এমন কাজ করেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। না না, তোর মতো বিশ্বাসঘাতক বউয়ের চেয়ে আমার কালো বউই ভালো। যা, তুই এক্ষুনি চলে যা। যা বলছি, চলে যা। বড় বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমরা শুধু তোমার কালো রূপটা দেখে বিবেচনা করেছি, তোমার ভিতরের সততা কখনো দেখিনি। তুমি ক্ষমা করে দিও আমাদের বড় বৌমা। চিচি মা, এভাবে ক্ষমা চাইবেন নে। আপনারা যে ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আপনাদের অর্থ সম্পদের কোনো লোভ নেই আমার। আমি শুধু চেয়েছিলাম আমার সন্তান যেন তার মর্যাদা পায়। পাবে বড় বউ, আলবাত পাবে। তোমার গর্ভের সন্তান কালো হোক বা অন্য কিছু হোক, তোমার গর্ভের সন্তানই হবে আমাদের বংশের একমাত্র বংশধর। হ্যাঁ বৌমা, এবার থেকে তোমার যত্ন আমরা নিব। তুমি শুধু আমাদেরকে একটা সুস্থ সন্তানের মুখ দেখাবে। মা, আপনারা দুজন পাশে থাকলে আমি সবকিছু জয় করতে পারবো মা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।